আসসালামু আলাইকুম। শেয়ার মার্কেটের সাথে সংশ্লিষ্ট ভাই ও বোনেরা, ক্যাপিটাল ইনসাইড বিডি এবং কল্যাণ লার্নিং হাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার যে ধারাবাহিক প্রোগ্রাম শেয়ার বাজারের যেগুলো কোম্পানিগুলো বিশেষ করে টপ টার্নওভারের মধ্যে অথবা টপ গেইনার লিস্টের মধ্যে থাকছে, সেগুলোর পর্যায়ক্রমে আলোচনা করা। এর আগে আমরা বেশ কিছু কোম্পানি আলোচনা করেছি। তো এর আগে শুধু আমি শেয়ার মার্কেটের শুধু ঢাকা স্টক এক্সচেঞ্জের পারফরমেন্স নিয়ে আলোচনা করেছি। এখন থেকে আমি একটু এক্সপান্ড করেছি তাদের ব্যালেন্স শিটটাও একটু, ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট এইটুকু একটু দেখার চেষ্টা করব, আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব যে তাদের স্ট্রং এবং উইক পয়েন্টগুলো কি আছে। অন্যান্য বিষয়গুলো কোম্পানি কেন্দ্রিক, যে তাদের ডাইরেক্টরদের ক্যাপাবিলিটি বা তাদের মার্কেট সিনারিও, কম্পিটিটর, এত ডিটেলস অ্যানালিসিসে আমি যাচ্ছি না। জাস্ট শুধুমাত্র আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের পারফরমেন্স এবং তার ফাইন্যান্সিয়াল যে ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টে যে উইক পয়েন্ট বা স্ট্রং পয়েন্টগুলো আছে, এগুলো শুধু আমি হাইলাইট করব। আশা করি এটা আপনাদের, যদি আমার এই ভিডিওটা একটু জেড শোনেন, আপনাদের কাজে লাগবে। তো শেয়ার বাজারে আলোচিত এর মধ্যে বেশ কিছু টার্নওভার এবং গেনার লিস্টে থাকছে জিবিবি পাওয়ার। তো চলুন আজকে দেখি জিবিবি পাওয়ারের আসলে তার এই ঢাকা স্টক এক্সচেঞ্জের লাস্ট জানুয়ারি থেকে গতকালকে পর্যন্ত 23 তারিখ পর্যন্ত আগস্টের পারফরমেন্সটা একটু দেখি। তার রিস্ক এবং রিটার্ন এগুলো অ্যানালাইসিস করার পরে তার কোম্পানি কেন্দ্রিক আলোচনাগুলো আমরা করব। তো চলুন আমরা যাই দেখি আমাদের সে স্টক ইয়াটা। তাদের মূল কোম্পানি হচ্ছে জিবিবি পাওয়ার লিমিটেড। এটা 1/1/2026 থেকে আমরা 23/8/2026 পর্যন্ত অ্যানালিসিস করছি। তো মার্কেট স্ন্যাপশট যদি আমরা দেখি, কারেন্ট প্রাইস হচ্ছে 14 টাকা 90 পয়সা, লাস্ট ক্লোজ হয়েছে গতদিন। পিরিয়ড রিটার্ন যদি দেখি 136.51%, অর্থাৎ জানুয়ারিতে 1 তারিখ থেকে বিভিন্ন সময়ে যে আপ ডাউন হয়েছে এগুলো সব প্লাস মাইনাস করে অ্যাভারেজ রিটার্নে 136.51%। পিরিয়ড হাই গেছে 17 টাকা 60 পয়সা, এটা ছিল আ- আগস্টের 18 তারিখ। এবং পিরিয়ড লো 5 টাকা 40 পয়সা, এটা ছিল জানুয়ারির 13 তারিখ। মার্কেট ক্যাপিটালাইজেশন যদি দেখি 1516.87 মিলিয়ন, অ্যাভারেজ ভলিউম 4,56,424, অ্যানুয়ালাইজ ভোলাটিলিটি 59.56%, ট্রেডিং ডেজ 151 দিন। তো আমরা যদি একটু প্রাইস পারফরমেন্স ট্রেডিং অ্যাক্টিভিটি দেখি, তাহলে দেখছি যে আমরা জানুয়ারি থেকে গ্রাজুয়ালি একটু একটু করে মোটামুটি কাছাকাছি ছিল, কিন্তু হঠাৎ আপনার হচ্ছে জুলাই থেকে এটা টার্ন নেওয়া শুরু হয়েছে এবং এটা আগস্টে এসে পিকে উঠেছিল 18 আটে। তারপরে আবার একটু কমে আবার একটু বেড়েছে। এবং মুভিং অ্যাভারেজও যদি দেখি আমরা 20 50 ডেজ, এটাও গ্রাজুয়ালি উপরের দিকে আছে। ঠিক একইভাবে যেহেতু প্রাইস বেড়েছে, কাজেই এর কিউমুলেটিভ রিটার্ন এটা দেখছি আমরা জুলাই আগস্টের দিকে এসে অসম্ভব বেড়েছে। এবং তার টার্নওভার ভলিউমও বেড়েছে, ট্রেডিং ভলিউমও বেড়েছে জুলাই আগস্টে এসে। তো প্রাইস পারফরমেন্স দি স্টক ডেলিভার্ড স্ট্রং পজিটিভ রিটার্ন, আমরা দেখতেই পেলাম যে সে বেড়েছে কত পার্সেন্ট, প্রাইস 136.51%। এবং তার ভোলাটিলিটি হাই, অনেক বেশি উঠানামা। এবং সেক্টর রিটার্ন 17.17%, অর্থাৎ মাইনাস। কিন্তু জিবিবি এই কোম্পানির যারা কিনেছেন শেয়ার, তারা 132.81% অ্যাভারেজ রিটার্ন করতে পেরেছেন জানুয়ারি থেকে। এটা কিন্তু শেয়ার কেন্দ্রিক রিটার্ন, এটা কোম্পানির অ্যাকচুয়াল আয় নয়, এটা হচ্ছে শেয়ার যারা হোল্ডিং পিরিয়ড রিটার্ন। তা আমরা সেক্টরের সাথে যদি দেখি, সেক্টর নিচের দিকে আছে, কোম্পানি পারফরমেন্স উপরের দিকে আছে। এবার একটু ইন্ডেক্সের সাথে জেনারেল ইন্ডেক্স যদি দেখি, আমরা স্টকের রিটার্ন 136.51 আর ইন্ডেক্সের রিটার্ন 16.53, অর্থাৎ ইন্ডেক্স গ্রো করেছে জানুয়ারি থেকে 16.53%। স্টক ভোলাটিলিটি এর আগে আলোচনা করেছি আমরা, এবং ইন্ডেক্সের ভোলাটিলিটি অনেক কম, 16%। তো এইটা প্রায় চার চার 4 16 64 4 গুণের কাছাকাছি। কোরিলেশন 33.29, অর্থাৎ শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের যে জেনারেল ইন্ডেক্স তার সাথে মুভমেন্টের সম্পর্ক হলো তার 33% আমরা বলতে পারি। আর বাদ বাকিগুলো কোম্পানি কেন্দ্রিক 67%।
স্টক উইন রেট 38.41% এবং ইন্ডেক্স উইন রেট 56.29%। আমরা যদি রিটার্নটা দেখি, রেড কালার হচ্ছে ইন্ডেক্সের আর এবং ব্লু কালারটা হচ্ছে কোম্পানির। তো এটা অনেক বেশি উঠানামা করছে, এটা অনেক বেশি উঠানামা করছে। এবার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স যদি একটু দেখি, ডিভিডেন্ড হিস্ট্রি এবং ফাইন্যান্সিয়াল ইপিএস। তো 21 সালের ইপিএস ছিল 1 টাকা 50 পয়সা, 22 সালের 1 টাকা 1 পয়সা, 23 সালে ছিল 1 টাকা 1 পয়সা, এবং 24-এ লস করছে 0.35, এবং 25-এ এসে 0.11, সামান্য ইপিএস। আর ডিভিডেন্ড যদি দেখি, 21 সালে ডিভিডেন্ড 11.5% দিয়েছে, 22 সালে দিয়েছে 3%, 23 সালে দিয়েছে 2%, 24-25 কোনো ডিভিডেন্ড দেয়নি। কারণ এখানে আমরা বলেছি এর আগে যে ডিভিডেন্ডটা নির্ভর করে আয়ের উপর, কোম্পানির আয় না থাকলে সে ডিভিডেন্ড দিতে পারবে না। তো এখানে আমরা দেখছি যে আয় 24-এ নেগেটিভ ছিল আর 25-এ সামান্য ছিল, যে কারণে তারা ডিভিডেন্ড দিতে পারে নাই। তাহলে আমরা এই এই একই সিনারিও এখানে দেখতে পাচ্ছি। তো পি রেশিও যদি ধরি, লাস্ট অডিটেড অনুযায়ী 67.78, অনেক হাই। আর ইন্টেরিয়াম পারফরমেন্স যদি আমরা দেখি, 9 মাসের এখানে দেওয়া আছে 31/3/2026-এর, সেটা 9 পয়সা, সেটা 9 পয়সা 31/3/2026-এর। এবং পি রেশিও অনেক বেশি, 124.17। কি কি ম্যাট্রিক যদি আমরা দেখি, হাফ ইয়ারলি ইনকাম বেড়েছে, 9 মান্থ বেড়েছে, 5 ইয়ার্স অ্যাভারেজ মাইনাস, 5 ইয়ার্স অ্যাভারেজ ইপিএস 67 পয়সা, অ্যাভারেজ পি রেশিও 5 ইয়ার্সের 31.02, এবং এনএবি পার্সেন্টেজ এগুলো খুব বেশি না, এবং 5 ইয়ার্স অ্যাভারেজ ডিভিডেন্ড হচ্ছে 3.30, যদি আমরা অ্যাভারেজ করি 5 বছর, কোনো বছর দিয়েছে কোনো বছর দেয় নাই, আর ডিভিডেন্ড ইল 2.14 অ্যাভারেজ। এখন শেয়ার হোল্ডার মুভমেন্টটা যদি আমরা দেখি, এইটা স্পন্সরদের কাছে শেয়ারের সংখ্যা কম, 32% শেয়ার আছে মাত্র, এটা চেঞ্জ হয় নাই। আর ইনস্টিটিউটের কাছে প্রথমে 12.97 ছিল 30/6/25-এ, তারপরে একটু বাড়লো +2%, 13.35, তারপরে আবার 19% বেড়েছে হয়ে 15.95% হয়েছে। তো যেহেতু ইনস্টিটিউট ডিরেক্টর, স্পন্সর এবং ইনস্টিটিউট স্পন্সর আনচেঞ্জ আছে, ইনস্টিটিউট বেড়েছে, স্বাভাবিক কারণে পাবলিকের শেয়ার হোল্ডিং একটু কমেছে, কারণ টোটাল মিলে 100। আমরা যদি প্রাইস চার্টটা একটু দেখি 4 বছরের, এটা হচ্ছে 23 সালের, তখন কিন্তু ম্যাক্সিমাম প্রাইস ছিল 18 টাকা 10 পয়সা এবং মিনিমাম প্রাইস ছিল 15 টাকা 10 পয়সা। এরপরে এটা হচ্ছে 24 সালের, যদি আমরা দেখি ম্যাক্সিমাম প্রাইস ছিল 14 টাকা 87 পয়সা এবং মিনিমাম প্রাইস ছিল 7 টাকা 24 সালে। আচ্ছা, এইটা হচ্ছে, এটা 26 সাল, 26 সালেরটা আমরা দেখছি মিনিমাম প্রাইস ছিল 6 টাকা, এটা অ্যাভারেজ কিন্তু মান্থলি অ্যাভারেজ এটা ছিল 6 টাকা 1 পয়সা, এবং হাইয়েস্ট হচ্ছে 13 টাকা 52, এটা অ্যাভারেজ, মান্থলি অ্যাভারেজ। আর এটা 25 সালের, 25 সালের ম্যাক্সিমাম ছিল মিনিমাম 8 টাকা 8 পয়সা, আর মিনিমাম ছিল 6 টাকা 15 পয়সা। তো এই ছিল সামারি। এখন আমরা যদি দেখি এর এর শেয়ারের মোটামুটি ডিসেম্বরের দিকে দাম কম থাকে, আবার দেখি জানুয়ারির দিকে দাম বেশি। ডিসেম্বর জানুয়ারি এই সময় এদের কম বাড়া দুইটাই দেখতে পাচ্ছি। এরকম কোনো, যেহেতু কোম্পানির আয়টা কনসিস্টেন্ট না, কাজে ওদের ওই ফলোটা এখানে ওইভাবে মান্থলি আমরা দেখতে পাচ্ছি না এরকম ভাবে সম্পর্কিত। আচ্ছা, এখন রিস্ক ভোলাটিলিটি আমরা অলরেডি আলাপ করেছি। ভ্যার হচ্ছে 4.21, অর্থাৎ মার্কেট খারাপ গেলে 4.21% প্রাইস হারানোর সম্ভাবনা আছে। আর 5.67 হচ্ছে সি ভ্যার, অর্থাৎ যদি মার্কেটে একটু বড় ধরনের ডিজাস্টার হয় তাহলে 5.67% একদিনে প্রাইস লুজ করার সম্ভাবনা আছে। এবং ম্যাক্সিমাম ড্রডাউন, অর্থাৎ একদিনে দাম কমেছে এরকম হচ্ছে 16.56%, প্রাইস হারানোর সম্ভাবনা। শার্প রেশিও পজিটিভ, যেহেতু রিটার্ন পজিটিভ, স্টক রিটার্ন অর্থাৎ যারা হোল্ডিং পিরিয়ড রিটার্ন পজিটিভ, সে কাজে শার্প রেশিও পজিটিভ। আচ্ছা, এবার আসছি আমরা, তাহলে কোম্পানির যদি আমরা মূল ইনফরমেশন আমরা যদি দেখি এখানে, এটা ফুয়েল পাওয়ার সেক্টরের জেড ক্যাটাগরি শেয়ার, যেহেতু ডিভিডেন্ডটা নিয়মিত দিতে পারছে না, এবং তার 2,000 মিলিয়ন হচ্ছে অথরাইজ ক্যাপিটাল, পেড আপ ক্যাপিটাল হচ্ছে 1,018, আউটস্ট্যান্ডিং শেয়ার এটা দেওয়া আছে 1,80,80,000
তিনশো 3,548। মার্কেট ক্যাপিটালাইজেশন যদি আমরা দেখি 1,516.87 মিলিয়ন, অর্থাৎ 151 কোটি টাকা। লাস্ট এজিএম গেছে 22/12/2025-এ। এবার আমাদের ব্যালেন্স শিটের যে ফাইন্ডিংটা সেটা আমরা একটু দেখি। আমি এখানে নিয়ে আসছি ওখান থেকে, ওনাদের যে ব্যালেন্স শিট আছে কোম্পানির ওয়েবসাইটে, সেখান থেকে আমি নিয়ে আসছি এটা আপনাদের জন্য। 24-25 দুইটার আমরা যদি একটু সাইড বাই সাইড দেখি, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট এটা সামান্য কমেছে 24 থেকে 25-এ 0.24%। এটা অ্যাকচুয়ালি এটা এমন কোনো বিগ চেঞ্জ না। ইনভেস্টমেন্ট এট কস্টে দেওয়া আছে, এটা এটা 0.14%, এটাও কমেছে, ডাউন। সম্ভবত এটা ডেপ্রিসিয়েশন বা কোনো কিছু সেল টেল করেছে, হালকা পাতলা হতে পারে, আরো ডিটেলসে যাই নাই আমি। টোটাল নন কারেন্ট অ্যাসেট আমরা যদি দেখি এটা সামান্য কমেছে 0.87%। কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি আছে? ইনভেন্টরি আছে, এটা একই ফিগার 2 বছর। তার মানে এখানে যে জিনিসগুলো আছে এগুলা হয় অবসোলেট, বাতিল, অথবা এগুলা বিক্রয়যোগ্য না, অথবা এটা পরে কাজে লাগলেও লাগতে পারে এরকম। এটা কোনো ভ্যালুয়েশনে খুব একটা চেঞ্জ হয় নাই, এটা আনচেঞ্জ করে রাখছে। অ্যাকাউন্টস রিসিভেবল সেম, যাদের কাছ থেকে টাকা পেতো এগুলোর টাকা আর আদায় হয়নি, ওইভাবে আছে। অ্যাডভান্স অ্যান্ড ডিপোজিট প্রিপেমেন্ট এইটা সামান্য বেড়েছে, 7% বেড়েছে, এটা 7.4%। ইনভেস্টমেন্ট এফডিআর এটা 5.5% বেড়েছে, এবং মেন কোম্পানির ইনকামই হচ্ছে এই এফডিআর থেকে। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এটা 70% কমেছে, এটা একটা খারাপ সাইন এক অর্থে। আর এক অর্থে ভালো সাইন কি, ক্যাশ অতিরিক্ত ক্যাশ হোল্ডিং থাকলে এটাও লস, ক্যাশ যদি আইডেল পড়ে থাকে। কাজে যেহেতু কোম্পানি, এটা বলে রাখি, কোম্পানিটা কিন্তু আসলে আহ, জুনের 17 তারিখ 2023 সাল থেকে কিন্তু এটা অপারেশনে নাই বলতে হবে, তাদের অপারেশন হল্টেড। কেন? যে কারণ তারা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে তাদের যে এগ্রিমেন্ট সেটা 2023 সালের 17ই, আমি একটু নিচের দিকে লেখা আছে, একটু দেখে আসি তাহলে বলতে ফিগারটা অ্যাকুরেট হবে, ডেটটা আমি বলবো আপনাদেরকে ডিটেলসটাই এখানে। হ্যাঁ, এটা কয় তারিখে আমরা দেখছি যে অপারেটিং এনি রেভিনিউ ফ্রম ইটস, আচ্ছা, পিডিবি এজ এক্সপায়ার্ড অন জুন 17, হ্যাঁ ঠিক আছে, জুন 17, 2023। তাহলে 2023-এর 17 জুন থেকে এটা অ্যাকচুয়ালি পিডিবির সাথে তাদের আর কোনো এগ্রিমেন্ট নাই, কোম্পানি কিন্তু কোনো অপারেশনে নাই। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? ব্যালেন্স অ্যাসেটের মধ্যে দেখলাম যে তার মেন অ্যাসেট হচ্ছে তার ইয়ে আছে, কিন্তু এখানে মজার যে বিষয় হলো অ্যাসেট সাইডে আমরা দেখলাম কারেন্ট অ্যাসেট ইয়ে আছে, কিন্তু ইনভেন্টরিটা আনচেঞ্জ, অর্থাৎ যে ফিগার 24-এ ছিল 25-এ, এটাকে কোনো লস টস কোনো কিছু এরা ইয়া করে নাই, যা যা আছে ফিগার সেটা রেখে দিছে, 4,49,10,00,000। তো কাজে এইটার মধ্যে একটু বছরের মধ্যে একই ফিগার আছে, মানে এটা সন্দেহ। অ্যাকাউন্ট রিসিভেবল, তার মানে এই টাকাটা আটকে আছে, কোম্পানি পায় নাই এখনো, সেম ফিগার, 2 বছরের সেম ফিগার, কোনো চেঞ্জ হয় নাই। আচ্ছা, এইটা গেল, ক্যাশটা কমেছে। এবার যদি আমরা লাইবিলিটি সাইডে দেখি, এখানে যে স্ট্রং সাইড যেটা, এখানে শেয়ার হোল্ডারদের ইকুইটি, পজিটিভ ইকুইটি, এই যেটা এর আগের আমরা আলোচনা করেছিলাম, সেটা ছিল এমারল্যান্ড ওয়েল। সেখানে আমরা দেখেছি শেয়ার হোল্ডারদের ইকুইটি আসলে নেগেটিভ। নেগেটিভ ইকুইটি মিনস অ্যাকচুয়ালি ওই কোম্পানির কোনো অস্তিত্ব আসলে নাই, ওই কোম্পানির ফাইন্যান্সিয়াল অস্তিত্ব বলতে কিছু নাই। যদি ওই কোম্পানি আপনার ইয়া হয়ে যায়, অ্যাকচুয়ালি ওটা লিকুইডেশনে যায়, তাহলে যারা সাধারণ শেয়ার হোল্ডাররা তারা কিছুই পাবে না। কেন পাবে না? যে কারণ ওখানে ডেট, লোন এত বেশি আছে যে লোনদেরকে তো আগে পরিশোধ করে দেওয়ার পর রেসিডুয়াল অবশিষ্ট যে অ্যামাউন্ট থাকে সেটা কিন্তু পায় হলো ইয়ারা, সাধারণ শেয়ার হোল্ডাররা। তো আমরা সেটা দেখেছি যে সেখানে আসলে টাকা ফেরত পাওয়ার কোনো সুযোগ নাই, এবং ওখানকার যে পরিস্থিতি, তাদের যে রিটেন আর্নিংস মাইনাস, যেটার কথা বলছি আমি এমারল্যান্ড ওয়েলের। কিন্তু এইটার জিবিপি পাওয়ারের কিন্তু এখানে এক্সেলেন্ট পজিশন, এইটার শেয়ার হোল্ডারদের কিন্তু পজিটিভ ইকুইটি আছে, এবং লাইবিলিটি এবং লং ইয়ার মধ্যে লং টার্ম কোনো লাইবিলিটি নাই।
এটার এদের যে সুবিধা হলো এখানে কোনো লং টার্ম লোন নাই। আচ্ছা, তারপরে কি নাই, কারেন্ট লাইবিলিটিজ এর মধ্যে আমরা দেখতেছি অ্যাকাউন্ট পেবল আছে, ক্রেডিটর্স, অ্যাক্রুড ইন্টারেস্ট, সামান্য কিছু ইন্টারেস্ট আছে, অল্প না, অল্প বেশি না, 41,45,000। আচ্ছা, দিয়ে টোটাল এটা। এখন ইনকাম স্টেটমেন্টের যেটা মেন যে সমস্যা, সেটা যে এই যে টার্নওভার, নেট, যেটা মেন কোর অপারেশন থেকে যে রেভিনিউ, সেটা কিন্তু নাই, নীল। অর্থাৎ এই কোম্পানি পাওয়ার জেনারেশন কোম্পানি, কিন্তু সে কোনো পাওয়ার জেনারেট করছে না, তার কোম্পানি পুরা অপারেশন বন্ধ, পুরা অপারেশন বন্ধ আছে। যে 23 সালের 17 জুন থেকে এ পর্যন্ত। তো বন্ধ থাকলে কি হবে, তার কোনো রেভিনিউ নাই। তাহলে কস্ট অফ গুডস সোল্ড, কিন্তু রেভিনিউ না থাকলে তার খরচ আছে। বিজনেসের কিছু ফিক্সড কস্ট, ফাইন্যান্সিয়াল ফিক্সড কস্ট এর খুব একটা বেশি নাই, যেহেতু লং টার্ম ডেট নাই। কিন্তু অপারেটিং ফিক্সড কস্ট তো আছে, তার কর্মচারী বেতন দিতে হয়, এগুলো সব আছে। তো সব মিলিয়ে এখানে দেখা যাচ্ছে গ্রস লস। গ্রস লস হচ্ছে এই কোম্পানির এটা, অর্থাৎ 37% লস, গ্রস লস। গ্রস প্রফিট হয়, এ তার গ্রস লস, কারণ কোনো রেভিনিউ নাই। কোন কোর কোর ইয়ার থেকে কোনো রেভিনিউ নাই এখানে। অপারেটিং এক্সপেন্সেস আছে কোনো মতে, এটা যেহেতু এটাকে মেনটেনেন্স করতে হয়, খরচ আছে, এটা 9.5% অপারেটিং খরচ। অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ আছে 9.5%, ওই সেম খরচই আর কি অ্যাকচুয়ালি, অপারেটিং এক্সপেন্সেসেরই এটা টোটালটাই। এটা হলো সাব। আচ্ছা, তাহলে নেট ইনকাম বা লস কত হলো, আমরা যদি অপারেশন থেকে দেখি, তাহলে লসে আছে কোম্পানি, 26% লস। এবার আসছে মেন টুইস্ট, সেটা হলো আদার ইনকাম। ওই যে তার এফডিআর আছে, এই কোম্পানির সলভেন্সি আছে, তার লোন নাই, তার এফডিআর আছে, লিকুইড অ্যাসেট আছে, সে এফডিআর করে রাখছে, সেখান থেকে সে ইনকাম করেছে সে, এটা 87% তার এই আদার ইনকাম বেড়েছে, যে কারণে তার ইপিএসটা পজিটিভ হয়েছে, যে এখানে সে ইনকামটা পজিটিভ হয়েছে। আগের বেলা লস ছিল, আগের বেলা লস ছিল, যে কারণে এখানে এসে লাভ হয়েছে এবছর। তাহলে ইপিএস হয়েছে যে পজিটিভ ইপিএস এখানে এসে হবে, তার কারণ কিন্তু এই শুধুমাত্র আদার ইনকাম, তার কোনো কোর অপারেশন থেকে কোনো ইনকাম নাই। তাহলে নেট প্রফিট লস ট্যাক্স বাদ দেওয়ার পরে, এটা তো ট্যাক্সের ফিগারটা অনেক বড় বড়, এইটা প্রায় 63% ট্যাক্স। এইটা সম্ভবত এর কম, অ্যাকচুয়ালি তো 30-35 25-30% কর্পোরেট ট্যাক্স আমাদের এখানে। কিন্তু এইটার পূর্ববর্তী কোনো ট্যাক্স লাইবিলিটি আছে, যে কারণে এটা অতিরিক্ত ট্যাক্স পে করছে, এটা প্রায় 63%-এর মতো। শেয়ার হোল্ডার্স অফ দ্য প্যারেন্ট কোম্পানি, অর্থাৎ প্যারেন্ট কোম্পানিতে এইখানে শেয়ার ইয়া করা আছে, শেয়ার নেওয়া আছে, দিয়ে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, সেখান থেকে ইনকাম হয়েছে এটা। দি টোটাল আর্নিং পার শেয়ার 11 পয়সা ছিল 2025 সালে, আর 2024 সালে 30 জুন ছিল 35 পয়সা লস। তাহলে লিকুইডিটি রেশিও যদি আমরা দেখি, কারেন্ট রেশিও এটা 11.78, কারেন্ট রেশিও, কারেন্ট অ্যাসেট ভাগ কারেন্ট লাইবিলিটিস, অর্থাৎ এক্সেস লিকুইডিটি কোম্পানির। কারণ যে টাকাটা আছে সেই টাকাটা তারা, তাদের কোনো লোন নাই, যে কারণে এক্সেস লিকুইডিটি তাদের কাছে আছে। কুইক রেশিও, কুইক রেশিও 13.94, এবং ক্যাশ রেশিও যদি আমরা বলি 0.42। এটা এই ক্যাশ রেশিওটা কম হলো, যেহেতু তার এফডিআর আছে, এফডিআর তো এক ইকুইভ্যালেন্ট ক্যাশ, সুতরাং এটা কোনো প্রবলেম নাই। তাহলে আমরা দেখলাম যে তার সলভেন্সি ভালো, শর্ট টার্ম সলভেন্সি অনেক হাই। এবার দেখি লং টার্ম সলভেন্সি, লেভারেজ রেশিও, ডেট টু ইকুইটি। ডেট টু ইকুইটি খুব সামান্য লোন আছে, যেটা 0.04, 24-এ ছিল 0.03, ভার্চুয়ালি ডেট ফ্রি, অর্থাৎ এখানে খুব একটা লোন নাই বলতেই চলে, এই কোম্পানি লোন ফ্রি। এটার হলো সবচেয়ে বড় শক্তি এই কোম্পানির। তার মানে কি, যেহেতু তার লোন নাই, এই কোম্পানি যদি তার অপারেশনে যায়, যদি তার তার যে বেসিক কোর ফাংশন সেটা যদি অপারেশনে যায়, এটা কুইক কিন্তু সে গেন করবে। ইকুইটি রেশিও 96%, যেহেতু লোন নাই খুব একটা। ডেট টু অ্যাসেট 3.97%। প্রফিটেবিলিটি রেশিও, গ্রস প্রফিট, নেট প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন, এগুলো নীল, নাই। কারণ কি, যেহেতু তার ইনকামই নাই,
শুধু রিটার্ন অন অ্যাসেট আছে, কারণ তার আদার ইনকাম থেকে আসে, নেট প্রফিট আছে তার, কারণ আদার ইনকাম থেকে এসেছে, এটা কিন্তু অপারেটিং রেভিনিউ থেকে আসে নাই। তো 0.51% আপনার হলো 25 সালে, আর 24 সালে ছিল -1.68। রিটার্ন অন ইকুইটি 0.53%, এখানে -1.73%। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এটা 1.42%, এটা -1.25%। তাহলে পার শেয়ার ম্যাট্রিক্স, তাহলে আমরা কি দেখলাম, এনএবি পার শেয়ার 20 টাকা 31 পয়সা, আর আর্নিং পার শেয়ার 0.11। তাহলে ইফিসিয়েন্সি রেশিও, এটা শুধু ইফিসিয়েন্ট বলছে, সে ক্যাশ শুধু ইয়া করতে পারছে, এবং সে কি করতে পারছে, অপারেটিং এক্সপেন্সটাকে সে কন্ট্রোলে রাখতে পারছে। সে অপারেটিং এক্সপেন্সটাকে, এই যে তার অপারেশনে নাই, কিন্তু অপারেটিং এক্সপেন্সটা সে আর বাড়তে দেয় নাই। কস্ট অফ এনার্জি টু অ্যাসেট, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, এটা যেহেতু খুব একটা চেঞ্জ নাই, কারণ কোম্পানি অপারেশনে নাই। তাহলে ট্যাক্স অ্যানালিসিসের মধ্যে বলছে 63% প্রায়, এটা একটু এক্সেস হাই, আনইউজুয়ালি হাই। এটা এত বেশি হওয়ার কথা না, কিন্তু এটা আগের ইয়ে থাকবে। তাহলে আমরা এই ডিটেল ব্যালেন্স শিট অ্যানালিসিসের মধ্যে তাহলে কি পেলাম, অ্যাসেট কম্পোজিশন যদি দেখি, নন কারেন্ট অ্যাসেট হচ্ছে 53%, আর কারেন্ট অ্যাসেট হচ্ছে 46.7%। অর্থাৎ এই কোম্পানির, আমরা যদি বলি এটা মোটামুটি অলমোস্ট 50-50 কারেন্ট অ্যাসেট আর নন কারেন্ট অ্যাসেট। এইটার আর ডিটেলস দরকার নাই। আচ্ছা, ইকুইটি আর লাইবিলিটি যদি দেখি, শেয়ার ক্যাপিটাল হলো 47.3%, শেয়ার প্রিমিয়াম 40.2%, রিটেন আর্নিংস 8.3%, দিয়ে টোটাল ইকুইটি 96%, এবং কারেন্ট লাইবিলিটি 4%। অর্থাৎ কোনো লং টার্ম লোন নাই, শুধু কারেন্ট লাইবিলিটি আছে 4%, আর 96% ইকুইটি। তাহলে কস্ট অফ এনার্জি সোল্ড, এটা তো দেখে লাভ নাই, যেহেতু অপারেশনে নেই, 37% এটা লসে আছে। অপারেটিং এক্সপেন্স, এটাও দেখে লাভ নাই, এটা অলরেডি আলাপ করেছি আমরা। শুধু আদার আদার ইনকাম, এটাই গেম চেঞ্জার। 25 সালের আদার ইনকাম বেড়েছে, অর্থাৎ এফডিআর থেকে ইন্টারেস্ট পেয়েছে এটা। আর 24 সালে এটা কম ছিল, 43 ছিল, আর এখানে হচ্ছে 82। যে কারণে 87% বাড়ছে হলো এই আদার ইনকাম, যে কারণে এসে 2025 সালে ইপিএসটা পজিটিভ হয়েছে। এটা কিন্তু অপারেশন থেকে না, এটা আদার ইনকাম, এটা তার এফডিআর থেকে আসছে। তাহলে প্রফিটেবিলিটি যদি সামারি দেখি আমরা, অপারেটিং লস, এটা লসে আছে, 26% লস। আদার ইনকাম, এইটা 87% বেড়েছে। নেট প্রফিট বিফোর ট্যাক্স বেড়েছে 214%, আর নেট প্রফিট আফটার ট্যাক্স বেড়েছে হচ্ছে 130%, যেহেতু লসে থেকে লাভে গেছে। ট্যাক্স অ্যানালিসিস যেটা বললাম, এটা ইউজুয়ালি হাই। ওয়ার্কিং ক্যাপিটাল অ্যানালিসিস, এটা যেহেতু ওয়ার্কিং ক্যাপিটাল ব্যবসায় চলে না। এখন স্ট্রেংথটা তাহলে কি, এই কোম্পানির স্ট্রেংথ, তার শক্তিটা কি, যে জিরো ডেট, অলমোস্ট লোন নাই, এক্সেলেন্ট লিকুইডিটি, তার লিকুইড ক্যাশ আছে, ক্যাশ এবং এফডিআর আছে, স্ট্রং ইকুইটি বেস, এই কোম্পানির ইকুইটি ভালো, অর্থাৎ শেয়ার হোল্ডারদের পার্টিসিপেশন বেশি এখানে। টার্ন টু প্রফিট, এটা যে কোনো সময় যদি অপারেশনে যায়, এটা কুইক প্রফিটে চলে আসবে। গ্রোয়িং আদার ইনকাম, এটা অন্যান্য ইনকাম বেড়েছে বলে তার প্রফিটটা বেড়েছে। কস্ট কন্ট্রোল, অপারেটিং, এটা কস্ট কমেছে 9.5% পূর্বের বছরের তুলনায়। পজিটিভ ইপিএস 0.11 হয়েছে, যদিও আদার ইনকাম থেকে। এনএবি, এনএবি হেলদি আছে, 10 টাকা শেয়ার এগেনস্টে আমরা যদি বলি 20 টাকা 31 পয়সা, অলমোস্ট ডাবল আছে। নো ইনভেন্টরি ইস্যু, ইনভেন্টরি স্টেবল, মানে স্টেবল বলতে এটা আসলে কথাটা এখানে ঠিক নাই ওই অর্থে। এটা ঠিক করার দরকার ছিল আমার, ওভারলুক হয়ে গেছে। ইনভেন্টরি অ্যাকচুয়ালি আনচেঞ্জ আছে, তার মানে এটা সামথিং রং অ্যাকচুয়ালি। তাহলে হাই এফডিআর বেস, এফডিআর আছে অনেক। তাহলে উইকনেস কি, জিরো রেভিনিউ ফ্রম অপারেশন। মেন উইকনেস হলো যে তার অপারেশনে নাই। একটা কোম্পানি, তার তো মেন বিজনেসে পাওয়ার জেনারেশন, কোম্পানি পাওয়ার জেনারেট করবে, সেল করবে, তার সেই সেটাই বন্ধ আছে। তার ইনকাম আসতেছে শুধু এফডিআর থেকে। ডিপেন্ডেন্ট অন ইন্টারেস্ট ইনকাম, ভেরি লো রিটার্ন অন ইকুইটি, যেহেতু তার ইয়া নাই। হাই ট্যাক্স রেট, নন অপারেশনাল কোম্পানি, ইপিএস সামান্য, লো ক্যাশ ব্যালেন্স, এটা কোনো ব্যাপার না, তার এফডিআর আছে। স্লো অ্যাসেট গ্রোথ, বাড়বে কি করে, তার ব্যবসায় নাই, রেভিনিউ গ্রোথ নাই, ডেভেলপ করে। আচ্ছা, অপরচুনিটি কি আছে, যদি স্টার্ট কোর অপারেশন, যদি কোর অপারেশন যদি শুরু হয়, তাহলে এটা রাতারাতি একটা চেঞ্জ চলে আসবে কোম্পানির।
ডিভিডেন্ড ডিক্লারেশন সে করেছে, এর আগে দিয়ে আয় হলে করে। এফডিআর অপটিমাইজেশন এক্সপানশন এগুলো গেল। আর থ্রেট কি? থ্রেট হচ্ছে যে যেহেতু তার অপারেশনসে নাই, তাহলে তার ইনকাম হচ্ছে আদার ইনকাম। তাহলে এটা যদি ইন্টারেস্ট রেটের যদি কমে যায়, ইনফ্লেশন বেড়ে যায়, রেগুলেটরি কোনো চেঞ্জ আসে, তাহলে কি হবে? তার সেই আয়টা সে পাবে না। তাহলে আমরা যদি ফাইনালি দেখি, তাহলে তার লিকুইডিটি ভালো, সলভেন্সি ভালো এই কোম্পানির, যেহেতু লোন নাই। প্রফিটেবিলিটি নাই বলতে শুধু লো, এটা হলো ইয়ার থেকে আদার ইনকাম থেকে আসছে। ইফিসিয়েন্সি ভালো আছে, তারা কন্ট্রোল করতে পারছে কস্ট গুলা। গ্রোথ নাই বলতেই চলে, যেহেতু তার কোর অপারেশন নাই। ট্যাক্স ম্যানেজমেন্ট খুব একটা ভালো না, অনেক ট্যাক্স বেশি। এটার কারণ কি, এটা দেখার বিষয় আছে। ওভারঅল ফাইন্যান্সিয়াল হেলথ ভালো, কারণ লোন নাই, তার হচ্ছে ইকুইটি বেস প্রতিষ্ঠান। তাহলে এটা কি ইনসাইট ফর ইনভেস্টর? সেফ পার্কিং, অর্থাৎ এটা এই কোম্পানিতে টাকায় আপাতত যে প্রাইস আছে, ইনভেস্ট করলে এখন পর্যন্ত ওই রকম রিস্ক নাই। কারণ কি, তার লোন নাই। লো রিটার্ন, যদিও এখন আয় কম। নো অপারেশনাল রেভিনিউ, কোনো অপারেশন নাই। ওয়েট ফর অপারেশন, অর্থাৎ অপারেশন এর জন্য ওয়েট করা লাগবে আর কি। অ্যাভয়েড ফর গ্রোথ, এখন কোনো গ্রোথের সুযোগ নাই যতক্ষণ না পর্যন্ত এটা ইনকামে যাচ্ছে। তাহলে কি হলো? এটা টেকওয়ে কি, সেফ ইনভেস্টমেন্ট। এটা এই কোম্পানিতে এখন পর্যন্ত তার ব্যালেন্স শিটের যে পরিস্থিতি, তাতে কিন্তু তার যে প্রাইস, তাতে এখনো ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ নাই সে অর্থে। মডারেট রিটার্ন, পোটেনশিয়াল আপসাইড, অর্থাৎ যদি অপারেশন শুরু হয় তাহলে এটা দাম বেড়ে যাবে শেয়ারের। ওয়াচ ফর রেভিনিউ, রেভিনিউর জন্য রেভিনিউ খেয়াল করতে হবে। কম্পেয়ার উইথ অল্টারনেটিভ, এবং অন্যান্য ইয়ের সাথে খেয়াল করতে হবে। এবার ব্যাংক ডিপোজিট যেগুলো আছে, তার তার কোন কোন ব্যাংক গুলোতে আছে, এটাও দেখতে হবে কিন্তু। তা আমি অত ডিটেলসে যাই নাই, এই যে কোন ব্যাংকে তাদের ডিপোজিট গুলো আছে, আবার আবার যেগুলো বন্ধ হয়েছে সেগুলোতে ডিপোজিট রাখলে এটা আর একটা ঝুঁকি, কাজে ওইটাও দেখতে হবে। তাহলে আমরা দেখলাম যে এটার সাইজ, টোটাল অ্যাসেটের খুব একটা পরিবর্তন হয়নি, 1% মাত্র চেঞ্জ হয়েছে। লিকুইডিটি যদি আমরা দেখি, এটা লিকুইডিটি ভালো। কারেন্ট রেশিও, কুইক রেশিও ভালো। সলভেন্সি যদি দেখি, এটা ভালো। ডেট টু ইকুইটি, ইকুইটি রেশিওটা ভালো। প্রফিটেবিলিটি এটা লো, কারণ কোর ইনকাম নাই। ভ্যালুয়েশন এনএবি ভালো। ইপিএস সামান্য হয়েছে, যেটা আদার ইনকাম থেকে। ট্যাক্স ইফেক্টিভ ট্যাক্স রেট। তাহলে ইন কনক্লুশনের আমরা কি বলতে পারি? যে জিবি পাওয়ার লিমিটেড হ্যাজ এন এক্সেপশনালি স্ট্রং ব্যালেন্স শিট উইথ ভার্চুয়ালি নো ডেট অ্যান্ড এক্সেলেন্ট লিকুইডিটি। এটার কোনো আসলে সেই অর্থে কোনো ঋণই নাই, এবং এটার লিকুইডিটি অনেক হাই। However, it is not generating any revenue from its core operation. It survives entirely on interest income from FDR. এটার আসলে তার কোর অপারেশনের থেকে সে বেঁচে নাই, এটা বেঁচে আছে শুধু তার এফডিআর এর ইনকাম থেকে। The company turned around from a loss to a profit of 2025, but this due to non-operating income, not business growth. The return are very low and the effective tax rate high, অনেক সিগনিফিক্যান্ট, 63% এর মতো। তাহলে বটম লাইন, এ সেফ ইনভেস্টমেন্ট উইথ নো ফাইন্যান্সিয়াল রিস্ক, বাট নট এ গ্রোথ স্টোরি। The power purchase agreement with PDB expired on June 17, 2023. The real value will be unlocked only if the company starts its core energy operations and generates actual revenue. For now, it's more like an investment financial holding company than an operating power company. তার মানে কি, আমি এটাতে এখন টাকা রাখছি, এই কোম্পানির মেন পাওয়ার জেনারেশন করে তার পাওয়ার সেল করার কথা। তো সেটাই সে করতে পারতেছে না। সে কি করছে, তার যে ক্যাশ আছে সে এফডিআর করে রাখছে। তার মানে এটা ইনভেস্টমেন্ট কোম্পানি, বা এটা যদি ব্যাংক যদি বলেন যে সে ডিপোজিট নেয়, সে আবার ইনভেস্ট করে, ঠিক ব্যাপারটা এরকম হয়ে আছে। তো সুতরাং এইটার ইনডেপথ আমরা আলোচনা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। তবে আমি আবারও বলি, এটা কিন্তু কোনো অ্যাডভাইস নয় যে আপনি জিবি পাওয়ার কেনেন বা বিক্রি করেন। এটা আমার ফাইন্যান্সটা বললাম। তাহলে আমাদের ফাইন্ডিংস ওভারঅল যদি করি, এই কোম্পানি কোর অপারেশনে নাই। এই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ এক অর্থে ভালো, যে তার লোন নাই, তার ইকুইটি বেসড একটা কোম্পানি, এবং এইটার সাফিসিয়েন্ট ক্যাশ আছে। এইটা শর্ট টার্ম লিকুইডিটি মিট আপ করার মতো কোম্পানি। এবং এর যদি কোর যে অপারেশন, এটা যদি পাওয়ার জেনারেশন করতে পারে, এইটার অবস্টাকল গুলো সে নতুন করে শুরু করতে পারে, তাহলে যে কোনো সময় এই কোম্পানির ভ্যালুয়েশন খুব দ্রুত বৃদ্ধি পাবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। কাজে আপনারা এখানে ইনভেস্ট করার আগে আপনাকে এটা খোঁজ নিতে হবে যে অ্যাকচুয়ালি তারা
কোনো পিডিবির সাথে বা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে তাদের কোনো এগ্রিমেন্ট ফাইনাল হচ্ছে কিনা। যদি ফাইনাল হয় তাহলে কিন্তু তারা ইজিলি প্রোডাকশন শুরু করতে পারবে, কারণ একে লোন টোন নেওয়া লাগবে না, তার সাফিসিয়েন্ট ক্যাশ আছে। তার যে ভিত্তি, তার মৌল ভিত্তি ভালো, সে ইজিলি ওই ইয়েটা পাইলে সে অপারেশনে যেতে পারবে। তার জন্য আবার ব্যাংক ঋণ করা লাগবে বা ফান্ডের ম্যানেজ করা লাগবে, ব্যাপারটা কিন্তু এরকম না, তার কিন্তু রেডি ক্যাশ আছে। তো সব মিলিয়ে আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। তো যারা আমার এই আলোচনা শুনছেন ধৈর্য ধরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভালো লেগে থাকে আলোচনা, একটু কমেন্ট শেয়ার করলে এটা আমি বুঝতে পারি যে না, আপনাদের উপকারে আসছে। এবং যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। না করে থাকলে আশা করি করবেন নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য এবং অ্যানালিসিস পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বুঝে শুনে শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন। শেয়ার মার্কেটে বিনিয়োগ সত্যিই ঝুঁকিপূর্ণ, বাট ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিং। যেখানে ঝুঁকি আছে সেখানে রিটার্নও বেশি আছে, খালি বুঝে শুনে আপনাকে পার্ক করতে হবে টাকাটা। থ্যাংক ইউ ভেরি মাচ।